শুরু করছি স্নিগ্ধ বিষ গল্পের পর্ব সংখ্যা 21। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। নাঝা বসা ছিল যেখানে, সে স্থান থেকে কিছুটা দূরে ছিটকে সরে পড়ে তৌসিরকে দেখে চমকে। আর এটাই স্বাভাবিক, আমরা যখন কোনো বিষয়ে আশঙ্কাও করি না আর সেই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়, তখন আমরা মানবরা কিছুটা বিচলিত হই। নাঝার ক্ষেত্রেও তেমনি হয়। নাঝা বিস্ময়ে চমকে আমতা আমতা করে বলে ওঠে, তৌসির, আপনি? তৌসির নাঝার কথায় মুচকি হেসে ডান পায়ের ওপর তোলা পাম্মাটা নিচে নামাতে নামাতে মুখ দিয়ে আফসোসের চ শব্দ বের করে বলে, তোমার সাথে সংসার ছেড়ে আমি কেমন ওই হাজতে থাকবো কত? তোমার চোখের অসহায় চাহনি আর অসহায় পানি আমায় থাকতে দেয়নি তো সেখানে, তাই তোমার আঁচলের তলায় চলে আসছে। তৌসির উঠে এসে লুঙ্গি গুটিয়ে নাঝার সামনে দুহাঁটু ভাঁজ করে পায়ের পাতা মাটিতে সমতল রেখে বসতে বসতে ভ্রু তীক্ষ্ণভাবে নাচিয়ে জিজ্ঞেস করে, টুনির মা, তুমি খুশি হওনি? আমায় দেখে অখুশ হয়েছ? নাঝা এই শুনে মনে মনে ভাবে, তৌসির কি সব জেনে গেলেন? না, তেমন কিছু হয়তো না। নাঝা বিস্ময়ে বিস্মিত হয়, আর এখন আমতা আমতা করলে তৌসির ঘাপলা আছে আঁচ করে নেবে, তাই নিজেকে যথেষ্ট শান্ত রেখে হেসে উঠে বলে, তেমন কিছু না তো, হঠাৎ আপনাকে দেখে চমকে উঠলাম আর কি। তৌসির নাঝার উত্তর শুনে ঠোঁটে ফুটে ওঠে এক তাচ্ছিল্যের হাসি। তৌসির হাত বাড়িয়ে আলতো স্পর্শে আঙুলগুলো চেপে ধরে নাঝার তুলো মেঘের মতো নরম দুই গালে দাঁত চেপে বলে ওঠে, ও আমার বাত্তামিজ মাগিল, আর কত করবি মাগিগিরে, এবার থাম, নটির নটি। ব্যাস, নাঝার আর বুঝতে বাকি রইল না, তৌসির সব বুঝে গেছে। নাঝা তৌসিরের হাত নিজের গাল থেকে সরাতে সরাতে নিচু ম্লান কণ্ঠে বলে, আপনি আপনি সব জানতেন তৌসির? তৌসির এবার হাতের আঙুলের স্পর্শ আলতো করে কঠিন করে নেয়, শক্ত করে চেপে ধরে নাঝার গাল, আর ঠান্ডা চোখে চোখ রাখে নাঝার সবুজ নয়নায়, যে নয়নার চাহনি শুধু ছলনা করতে চেনে। বিষ মাখানো গলায় বলে ওঠে, হ্যাঁ জানতাম তুই গাদ্দার, জানতাম, কিন্তু তুই যে এত বড় খানকির ধারা এইটা জানতাম না। নাঝা, আমি খুব ব্যথা পাইলাম তোর এই গাদ্দারিতে, তোরে আমি আপন ভাবলাম, আর তুই এমন ছবল মারলি। নাঝা গালের ব্যথায় কপাল কুঁচকে নেয়, খুব কষ্ট হচ্ছে ওর। তৌসিরের পুরুষালী হাতের ব্যথা, কষ্ট তো হবেই, দাঁতের মাড়ি ভেঙে যাচ্ছে। নাঝা তৌসিরের দুই হাত চাপড়ে ধরে সরানোর চেষ্টা করে বলে, কষ্ট হচ্ছে তৌসির, কষ্ট হচ্ছে তৌসির। নাঝার মুখ থেকে সামান্য দুটি শব্দ তৌসিরের বুকে তীর হয়ে বেঁধে। সঙ্গে সঙ্গেই সে নাঝার গাল থেকে হাত সরিয়ে নেয়। এই মেয়েকে প্রাণদণ্ড দেওয়ার কসম খেয়েছে সে, অথচ এখন ওর সামান্যতম আর্তনাদও তার অসহ্য লাগছে। আচ্ছা, নাঝা কি জাদু করলো তার ওপর? কোনো কালো জাদু নয় তো? হয়তো এমন কিছুই, নয়তো ওর কষ্টে তৌসিরের আনন্দ পাওয়ার বদলে বুকে এমন তীব্র ব্যথা লাগছে কেন? ওর দৃষ্টি নাঝার গালের ওপর পড়ে, অতিরিক্ত ফর্সা আর নরম হওয়ায় গালগুলিতে তার আঙুলের ছাপ হালকা করে বসে গেছে। এ দেখে তৌসিরের অসহ্য যন্ত্রণা লাগে বুকে। এই গালগুলিতেই তো তৌসির বারবার ঠোঁট ছুঁয়েছে, গাল ঘষে মন ভরে চুমু খেয়েছে, যখন ইচ্ছে হয়েছে তখনই নাক ডুবিয়ে দিয়েছে ভালোবাসায়। সেই গালগুলোতে আঘাত করা কি উচিত হলো তার? না, উচিত হয়নি, একদমই উচিত হয়নি। যেখানে নিজের দুমুঠো সুখ কুড়িয়েছে সেখানে আঘাত করাটা ঘোর অন্যায়। নাঝা হয়তো গাদ্দারি করেছে, কিন্তু তাই বলে তৌসির এভাবে ওকে আঘাত করবে? তৌসির নাঝাকে কিছু না বলে নিজের বিবেকের সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়। তৌসিরের ভেতরের একদিকে ঘৃণা, অন্যদিকে অসহনীয় যন্ত্রণা। আর নাঝা, সে মনে মনে কালেমা পড়তে শুরু করে। তার বিশ্বাস, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তেই তৌসির তাকে মেরে ফেলবে। এই মুহূর্তেই, ঠিক তখনই তাদের এই চরম উত্তেজনাময় সময়ে দরজার চৌকাঠে এসে দাঁড়ান বিবিজান আর দাদাজান। দাদাজান শান্ত অথচ ভারী কণ্ঠে তৌসিরকে পেছন থেকে ডাক দেন, ওই তৌসির, এইদিকে আয়। তৌসির পেছনে ফিরে তাকায়। দাদাজান আর বিবিজানকে দেখে দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে সেদিকে যায়। বিবিজান ঘরে ঢুকতে ঢুকতে বড় গলায় বলেন, তৌসির, আমার তো মনে হয় তোর লগে যে কামটা করছে এটা তোর বউই। নাঝা নিথরের মতো পড়ে থাকে যায় না মাঝে। এবার বিবিজানও জেনে গেছেন এটা কার কাজ। নিশ্চিত এবার নাঝাকে মেরে ফেলবেন সবাই মিলে। তৌসির বিবিজানের কথায় নাঝার দিকে আর চোখে তাকায়, তারপর সামনে তাকিয়ে বলে,
বিবি জান, তুমি সবসময় কেন আমার বউরে দোষ দিয়া কথা কও? ফারদিন আর আমি ওটা প্র্যাঙ্ক করছি সবার লগে, একটু সবার রিয়াকশন বোঝার লাইগা। আমার বউ তো এইটারে হাসা মনে করে, নাজাকে দেখিয়ে বলে আর কি। নামাজে বসে কাঁদতাছে। দাদাজান এটা শুনে ছাড়ি দিয়ে বলেন, সাওয়া ছাড়াইয়া দিমু একদিন, বালগিরি করো। তোর মা আর আমার নাতবউ কি ভয়টা পাইছে তুই জানোস ওটা? তৌসির মনে মনে হাসছে। তোমার নাতবউ যে এগুলার মূল ঘটিকা এটা কেমনে বলবো তোমারে দাদাজান? বিবি জান হতাশার শ্বাস ফেলে বলেন, তৌসির যা তোর মারে দেখায়, বেহুশ হইয়া চিত হইয়া গেছে। এ বলে নাঝার দিকে তাকিয়ে বলেন, আর নাঝা তুই আয় রান্নাঘরে, কাম আছে। নাঝা স্তব্ধ হয়ে বসে থাকে। অবশেষে এই পুরো খেলার আসল চিত্রটা তার কাছে স্পষ্ট হলো। সে বুঝতে পারে এই পুরো খেলাটা তৌসিরই সাজিয়েছে। তৌসির নিজেই চেঁচে নাঝাকে ফাঁদে ফেলেছে। ফারদিন যে নতুন ওসি এবং ঘুষ নেয় না, যার সঙ্গে তৌসিরের সম্পর্ক খারাপ, এই সমস্ত তথ্য নাঝা জেনেছিল তৌসিরের কাছ থেকে। তার মানে এটা এখন জলের মতো পরিষ্কার, তৌসির সবকিছু পরিকল্পনা মাফিক করেছে। তৌসির নিজে নাঝার সামনে প্রমাণগুলো এনে দিয়েছে, আর নাঝা বোকা বনে সেই প্রমাণগুলো ফারদিনকে দিয়েছে। অথচ এখন নাঝা নিশ্চিত ফারদিন আসলে তৌসিরেরই লোক। কিন্তু এখন এই একটি প্রশ্ন নাঝাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কেন, কি কারণে তৌসির তাকে বাঁচিয়ে রাখছে? কেনই বা সে সবার সামনে সত্যটা প্রকাশ করছে না? নিশ্চয়ই এর পেছনে বড় কোনো স্বার্থ লুকিয়ে আছে। তৌসির আর নাঝার দিকে তাকায় না। তৌসিরের চোখ মুখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে যায়। মা আগে, পরে দুনিয়া, এই চিন্তায় সে দ্রুত মাকে দেখতে চলে যায়। তৌসির কুঠিরে এসেছে। কুঠিরের গেটের সামনে একটা টং দোকান আছে। এই টং দোকানটা তারাই দিয়েছে গ্রামের এক গরিব লোককে দোকান দিয়ে খাওয়ার জন্য। সে মাকে দেখার রুমে গিয়েছিল নিজের ইচ্ছাধারী নাগিনের সাথে হিসাব চুকাতে, কিন্তু গিয়ে আর নাঝাকে পায়নি। বিবিজান তাকে রান্নাঘরে নিয়ে গেছেন। বেশিক্ষণ অপেক্ষা না করে তৌসির কুঠিরে চলে এসেছে। দোকানটার ভেতরটা গ্রামের ছোট্ট একটা আড্ডাখানা। এক পাশে চা, নাস্তা আর মুদিপত্রের ব্যবস্থা। চায়ের কাপে ধোঁয়া ওঠে। কেউ বিস্কুট চুবিয়ে খায়, কেউ আবার চিনি বাদামের ঠোঙা হাতে গল্পে মত্ত। আরেক পাশে আলাদা আলাদা টেবিল পেতে বসানো ক্যারাম, লুডো, দাবা খেলার আসর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবুও খেলোয়াড়দের ভিড় কমে না। দোকানের কোনায় রাখা আছে পুরনো একটা বক্স। টিভি স্ক্রিনে দাগ পড়েছে, তবু তাতে খবর, সিনেমা বা ক্রিকেট ম্যাচ চললেই দোকানের ভিতর ভিড় জমে যায়। কেউ গল্প করছে, কেউ আবার টিভির দিকে হেলান দিয়ে চোখ মেলে তাকিয়ে আছে। টিভি দেখার লোভে অনেকেই কাজে ফাঁকি দিয়ে এখানে চলে আসে। তৌসির দোকানে ঢুকতেই কাউন্টারে বসে থাকা লাল মিয়া হেসে বললেন, তৌসির মামা, চা দিব নাকি এক কাপ? লাল মিয়ার মুখে তৌসিরের কথা শুনে সবাই এক ঝলক তাকানোর দিকে। এখানে একপাশে নাজিম চাচা, ফারদিন, নুমান আর কেরামত ক্যারাম খেলছিলেন। আরেক পাশে রুদ্র আর মিনহাজ মামা দাবা খেলছিলেন। টিভিতে চলছিল লুসিফার মুভি। কাব্যরা সবাই মিলে সেটা দেখতেছে। কিন্তু তৌসির লক্ষ্য করে সেখানে ধ্রুব এসবে নেই। ও এক কোণে বসে বেদনার গান শুনছে। আর শুনবে নাই বা কেন? ওর যে চমের সাথে বিয়ে ঠিক হয়েছে। তৌসিরের সাথেও ইকরা তর্কাতর্কি লেগে যায়। ইকরা এক জবর চিজ। তৌসির নাজিম চাচাদের পাশে গিয়ে দাঁড়ায়। মিনহাজ মামা আর রুদ্র খেলা ছেড়ে এসে তৌসিরের পাশে দাঁড়ান। ফারদিন ক্যারাম বোর্ডের স্টিক ফটাস করে ঠুকে দিতে দিতে এক গাল হেসে বলে, কি অবস্থা তৌসির ভাই? নাজিম চাচা বোর্ডে বরিক পাউডার দিতে দিতে হেসে বলেন, কি আর হইব, ওর বউ যে বাঁশ দিচ্ছে, তারপর কি আর ভালো থাকা যায়? তৌসির এটা শুনে নাজিম চাচাকে ধমকে বলে, শুয়োরের বাচ্চা, বন্ধ কর ল্যাওড়ামি। কেউ শুনিয়া নিব, বলছি না কেউ জানে না এটা? আমার বউ ভুল করছে, আমি দেখা নিব। তোরা দয়া কইরা মায়া কইরা কাউরে কইস না এগুলো। ফারদিন দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, ভাই এসব বাদ দেন। আপনার বউ যে লেভেলের অভিনয়টা করলেন, আমি তো টাস্কি খেয়েছিলাম, প্লাস উনি আপনার বউ এটা জেনে আরো বেশি টাস্কি খাইছে। তৌসিরের কেন জানি ফারদিনের কথাটা পছন্দ হয় না। ফারদিনের কথার মধ্যে একটা নজর খারাপ গন্ধ পায়। তারপরও কিছু বলে না। রুদ্র তৌসিরের কাঁধে হাত রাখতে রাখতে জিজ্ঞেস করে, এখন কি করবা? ভাবিকে কি কিছু শাস্তি টাস্তি দিবা নাকি? নুমানের হাতে স্টিক ছিল, আর সেটা নিয়ে তৌসির একটু ঝুঁকে বোর্ডে ঠোঁকা রেখে মারতে বলে,
শাস্তি আবার কি? আমার বউ আমার লগে গাদ্দারি করছে, করবে, আরো 100 বার করবে। বললাম না, একদিন বউয়ের লাইগা সব মাপ। মিনহাজ মামা হাসতে হাসতে বলেন, বউয়ের প্রেমে অন্ধ হইয়া আবার কুয়াতে পড়িয়া মরিল না। ফারদিন মিনহাজ মামার কথাই কুটলি হেসে জবাব দেয়, আরে আরে অন্ধ হইবেন না, যে যাই বলুক তৌসির ভাই আপনি কিন্তু জিতছেন, একদম খাঁটি চিজ পাইয়া গেছেন। এমন একটা সুন্দরী বউ যদি আমার কপালে জুটতো তাহলে বিছানায় ছাড়তাম না মাসের মধ্যে। তৌসিরের গা জ্বলে ওঠে ফারদিনের কথা শুনে। ও স্টিক রেখে ঠান্ডা চোখে ফারদিনের দিকে তাকায়, শুধুই তাকায়, তারপর কিছু না বলে জোরে স্টিকে একটা ঠুঁকা মারে আর বলে, ফারদিন নজরটা ঠিক রাখ, আমার বউয়ের নাম আর মুখে নিস না। ফারদিন তৌসিরের কথায় হাসতে হাসতে বলে, আরে কি কন ভাই, নজর ঠিকই আছে আমার, ভাবি হিসেবে বললাম তো, দেবর হয়ে এতটুকু মজা তো করতেই পারি। তৌসির এবার সোজা হয়ে দাঁড়িয়ে ফারদিনের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, হ্যাঁ সে তো করতেই পারিস, কিন্তু তারপরও লিমিট রাখিস, আমি আবার মানুষ ভালো না। এ বলে রুদ্রের দিকে তাকিয়ে বলে, চল মামা পার্টি অফিসে যাই। রুদ্র মাথা নেড়ে বলে, চলো। তৌসির আর রুদ্র বেরিয়ে যায়, আর বাকিরা আবারও খেলায় মন দেয়। ফারদিন তৌসিরে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলে, তোমার বউকে একদিনের জন্য হলেও আমার চাই মেয়র সাহেব। এ বলে শয়তানি হেসে ওঠে। এদিকে ধ্রুব বিরহের গান শুনছিল আর গাচ্ছিল। এমন সময় ফোনে কল আসে, এই নিয়ে 7 বার কল আসলো, তারপরও ধ্রুব ধরছে না, কল টল ধরার মোটে নাই এখনো ও। কিন্তু পরপর এতগুলো কল দেখে এখন বাধ্য হয়ে ধরে। কল ধরে কানে লাগাতে ও পাশ থেকে ছ্যাঁত করে ওঠে একটা গলা, এই নটির নাতি কই থাকিস তুই, এত কল দেই ধরিস না কেন? ধ্রুব বুঝে যায় এটা ওর গুণবতী, শুধু গুণবতীই না, মহা গুণবতী হবু বউ। ধ্রুব বিরক্তিতে তেতো গলায় বলে, কি হয়েছে? ইকরা উপাস থেকে বলে, আমার অফিসে একবার আসো তো। ধ্রুব সাফ সাফ বলে দেয়, বিয়ে ঠিক হতে না হতেই শুরু হয়ে গেছে তোর নাটক, আমি পারবো না। ইকরা দাঁতে দাঁত চেপে বলে, তুই আসবি নাকি আমি আসবো? আর আমি যদি আসি তাহলে আজ একেবারে বিয়ে হয়ে তোর ঘরে উঠবো, কোনটা ভালো হবে বলতো? ইকরা, ভালো লাগছে না এসব। এই মাদারচোদ, তুই বাংলা কথা বুঝিস না? বলছি তো আয়, একটা প্রয়োজন আছে এর জন্য বলতাছি, নয়তো তোর সাওয়া ধুইরা টানাটানি করার মতো ইচ্ছে আবার আমার নাই। ধ্রুব দীর্ঘ শ্বাস ফেলে তীক্ষ্ণ সুর ধারণ করে বলে, ইকরা সুন্দর করে কথা বল, আসছি আমি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো, খুব প্রয়োজন। এ বলে ধ্রুব ফোন রেখে মনে মনে বলে, জীবনটা বড়ই পাতা হয়ে যাবে রে। রাত এখন 10টা, ঘন অন্ধকারে ঢাকা পড়ে আছে শহরতলির চেনা রাস্তাগুলো। তালহা ভাই স্টুডিও থেকে বাড়ির দিকে হেঁটে ফিরছেন। প্রতিটি পদক্ষেপে তার ক্লান্তি আর একাকিত্বের সুর বাজে। গলার সুর ভালো বলেই একটা ছোট ইউটিউব চ্যানেল চালান, বিভিন্ন চলচ্চিত্রের ব্যাখ্যা দেন। এই সামান্য উপার্জনেই তার দিন চলে। বাবার বিপুল অর্থের প্রাচুর্য আছে, কিন্তু সেই হারাম টাকার ছায়াও তিনি মারেন না। নিজের উপার্জনের সামান্য আলোতেই তিনি জীবনকে মাপেন। কারো কাছে হাত পাতার চেয়ে তিনি এই দৈন্যকেই শ্রেয় বলে মনে করেন। আজ 12 তারিখ, কাল 13 তারিখ ওনার জন্মদিন। গত বছর এই সময়ও তিনি এভাবে ফিরছিলেন আর নাঝার অস্থির কলগুলো কেটে দিচ্ছিলেন। নাঝা শুধু নাঝাই প্রতি বছর তার জন্মদিন মনে রাখত। সে সবার আড়ালে তাকে পায়েস বানিয়ে খাওয়াতো। নাঝার হাতের রান্নার স্বাদ অমৃত, আর সেই পায়েস সে তো ওনার নাঝার মতোই অতিশয় প্রিয়। কিন্তু আজ আর সেই পায়েস খাওয়া হবে না। বাড়ি ফিরে সেই মধুর গন্ধ আর উষ্ণ স্পর্শ আর ছুটবে না। তালহা ভাই আকাশের দিকে তাকান অফুরন্ত তারার মেলাটাতে। নাঝার স্মৃতিগুলোর মতো উজ্জ্বল অথচ নাগালের বাইরে। দীর্ঘশ্বাসটি বুক ছিটে বেরিয়ে এলো। ফিসফিস করে আফসোস ছড়ে পড়লো ওনার ঠোঁট থেকে। নাঝা, আমার প্রিয় নাঝা, তোকে আমার ভীষণ প্রয়োজন রে। তুই আমার কেন হলি না? না না, হয়তো তুই আমার হওয়ারই ছিলি না, বিধায় আর হলি না। মাথা নিচু করলেন তিনি। পথ তার চোখে আর ধরা পড়ে না, কেবল অন্তরের যন্ত্রণা শোনা যায়। সে অন্যের জেনেও তাকে আপন ভাবিতে দ্বিধা লাগে, ফের তাকে ভুলিতেও প্রাণ পড়ে। অসহ্য এক ভার চেপে ধরেছে বুকে। নিজেকেই প্রশ্ন করেন তালহা, এই কেমন দ্বিধায় আমি পড়িলাম? এমন দ্বিধায় বুঝি কেবল প্রেমিকেই পড়তে হয়? তিনি ধীরে ধীরে পকেট থেকে মানিব্যাগটা বের করেন। মানিব্যাগের ভাঁজে রাখা নাঝার একটি ছবি। স্নিগ্ধ হাসি মাখা সেই ছবির দিকে তাকিয়ে তালহা ভাই আঙুল বুলিয়ে দেন। মনে হয় স্পর্শ করছেন এক অলিক স্বপ্নকে।
কণ্ঠে অপার অসহায়তা নিয়ে বলেন, তুমি হয়তো আজ এই মুহূর্তে তোমার স্বামীর বক্ষে মাথা রেখে আবেশে নিদ্রায় আচ্ছন্ন, আর দেখো তোমার জন্য আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমায় নিয়ে কত শত দ্বিধার আঘাতে বিহন্ন। তোমায় আপন করে চাওয়াটি বুঝি মারাত্মক ভুল ছিল, তুমি আমার হওনি বলেই আজ তোমার শূন্যতায় পড়ছে। রবি ঠাকুর তো বলেই গেছেন, আমি হয়তো তেমনি এক হতভাগা। তোমাকে পাওয়া না পাওয়ার একাকার সমান অনিশ্চয়তা, তারপর রোজ ভাবি তুমি আমার। জানো, না পাওয়া এক ধরনের পাওয়া। এই যে তোমাকে পেলাম না, অথচ সারা জীবন শুধু চাইতেই থাকবো, এটা কি ভালোবাসা নয়? তিনি হাসলেন, করুণ এক উপহাসের হাসি। বিয়ের দিন রাতে তুমি আমায় জিজ্ঞেস করেছিলে না আমি আর কারো প্রেমে পড়বো কিনা? শোনো প্রাণ সঞ্চারিণী, প্রাজ্ঞরা জীবনে একবারই প্রেমে পড়ে, সরল মনা বোকারা দ্বিতীয়বার, আর চরিত্রহীনরা পড়ে বারবার। আর আমি তো বোকা নই, আমি সরল মনের অধিকারীও না, আর নাই আমি চরিত্রহীন। তাহলে বলো তো কিভাবে পড়বো? তোমার মায়াকে ইহকালে কাটিয়ে উঠতেই পারবো না। মৃত্যুর আগ অব্দিও হয়তো তুমি থেকে যাবে মায়া হয়ে অন্তরের অন্তঃস্থলে। তুমি আমার ভীষণ আপন কেউ ছিলে, আছো আর সারা জীবনই থাকবে। তোমার স্থান আমার এই হৃদয়ে তুমি ব্যতীত সবার জন্য হারাম। তোমায় না পেয়ে আমি কষ্টে আছি, খুব কষ্ট, ততটাই কষ্ট যতটা প্রকাশ বা বর্ণনা দ্বারা অসম্ভব। তারপরে বলি, তোমায় আমি না পেয়েও ভালোবাসি। রাতের খাওয়া দাওয়া শেষে এবার এলো ঘুমানোর পালা। সারাটা দিনেও তালুকদারের মাইয়ার দেখা পায়নি তৌসির। আড়ালে থেকেছে সে, আর তৌসিরও বাড়িতে ছিল না, পার্টি অফিসে চলে গিয়েছিল। এই এলো, এসে গোসল করে খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দরজা লাগিয়ে ঘরের মাঝখানে তাকায়, দেখে নাঝা দাঁড়িয়ে আছে খুবই শান্ত রূপে। তৌসির নাঝাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে নাঝার দিকে এগিয়ে যেতে যেতে বলে, সারাদিন আমার কাছ থেকে লুকাইয়া কি হইল? শেষে তো আমার বুকেই ঘুমাইতে হইব। ভয়ে পায়ের তালু পর্যন্ত কাঁপতে থাকে নাঝার। এখন তৌসির নিশ্চয়ই ওকে শেষ করে দিবে। নাঝা ভয়ে ভয়ে তৌসিরের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমাকে মেরে দিবেন তৌসির? আমাকে মেরে দিবেন কথাটা যতটা সহজে বলল, ততটা সহজ হলো না তৌসিরের পক্ষে শোনাটা। কেমন করে বুকের ভিতর মুচড়ে দিল, মনে হলো জ্বলন্ত কয়লার গুঁড়া তৌসিরের কানে কেউ ঢেলে দিয়েছে। নাঝা যে এই কথাটা অভিনয় করে বলতেছে তা অবশ্য বুঝেছে তৌসির। অভিনয় জেনেও তৌসিরের বেশ খারাপ লাগলো। তবে কেন এই গাদ্দারের জন্য এমন লাগলো, কি জন্য লাগলো তার জানা নেই। তৌসির জবাবে তিক্ত সুরে বলে ওঠে, তুই যে লেভেলের প্রো মাগি, তারপরও কি তোরে জীবতা রাখা যায়? তৌসিরের মুখের এই বৃষ্টি গালি শুনে নাছা এক মুহূর্তের জন্য চোখ বুঝে নেয় অপমানে। তারপর আবার খুলে ভয়কে দূর করে তৌসিরের চোখে চোখ রেখে বলে ওঠে, তাহলে মেরে ফেলুন। তৌসির এখন আর নাঝার চোখে ভয় রাখে না, বরং দেখতে পায় মৃত্যুর অপেক্ষা। তৌসিরের মনটা বিষাদে মিশে যায়। নাঝাকে কিছুতেই ভয় দেখাতে পারছে না, বড্ড সাহসী তার বাঘিনীটা। তৌসির এতে ঠোঁটের কোণে কঠিন হাসি নিয়ে ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলায় বলে, ডাকাইতের বাচ্চা রে, তুই যে গাদ্দারিটা করলি আমার লগে, তোর তো লোমাগি চাপাতে দিয়া আগে পিস পিস কইরা কাটমো, তারপর মারমো। এ বলে বাঁ হাত দিয়ে ডান শার্টের হাতা গুটাতে গুটাতে নাঝার দিকে আরেক কদম আগায়। নাঝা ভয় কি করবে খুঁজে পায় না। ও ঢোক গিলে তড়িৎ গতিতে গিয়ে বিছানার বেডের নিচে রাখা ওয়ালথারপি পিস্তল বের করে দুই হাতে চেপে ধরে তৌসিরের কপাল বরাবর ঠেকায়। এটা তাকে সেদিন মাস্টার চাচু সেফটির জন্য দিয়ে গেছেন। প্রথম যখন পিস্তল ধরেছিল হাত পা কিডনি সহ কাঁপছিল, কিন্তু এখন আর কাঁপে না। প্রতিদিন নাঝা দুবার করে লুকিয়ে প্র্যাকটিস করত পিস্তল ধরে হুমকি দেওয়ার। নাঝা তৌসিরের কপালে ওয়ালথার পিটি ঠেকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, গাদ্দার তো আপনি মিয়া। বড়শিতে যেমন মানুষ টোপ দিয়ে পানিতে ফেলে আর মাছ তা খাবার ভেবে গিলে নেয়, আপনার করা অপরাধগুলো ওই টোপ ছিল, যেগুলো আমি মাথা মোটা বলদ প্রমাণ ভেবে ওই জানোয়ারের বাচ্চাকে দিয়েছিলাম। আমি ভাবিনি ওই খানকির পোলাটাও গাদ্দার। আর যদি জানতাম তাইলে এমন মিস্টেক করতাম না। মারবেন আমাকে? খবরদার, এই চিন্তা মাথায় আনবেন। তাহলে দেখতে পাচ্ছেন কি, ওয়ালথার P99 জার্মান কোয়ালিটির, একটা ঢুকলে সোজা ওপরে। নাঝার এই বাড়াবাড়ি দেখে তৌসির হতবাক। তৌসির ভ্রু কুঁচকায়। তার পরের মুহূর্তেই নিজের কোমরে গোজা গ্লক 17 নামের নিজের পিস্তলটি এক ঝটকায় বের করে পিস্তলের ঠান্ডা নলটা নাঝার পেটে চেপে ধরে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, গ্লক 17 অস্ট্রিয়ান, দেই গাইথা। নাঝার রুহু পর্যন্ত কেঁপে ওঠে।
নাঝা ধরে আছে তৌসিরের কপালে পিস্তল, আর তৌসির ধরে আছে ওর পেটে। নাঝার হাত তীর তীর করে কাঁপতে থাকে। এখন যদি ও শট মারে তাহলে তৌসিরও মরে যাবে। নাঝার পিস্তলে তো বুলেট আছে কিনা সে তাও জানে না, শুধু আত্মরক্ষার জন্য পিস্তলটা ধরেছে। কিভাবে গুলি ছুটতে হয় তাও জানা নেই সঠিকভাবে। তৌসির নাঝাকে ভয় দেখাতে ট্রিগার টেনে ধরে। সেফটি মোডে থাকা ট্রিগার টেনে ধরে চাপ দিতে হয় বুলেট ছোঁড়ার জন্য। তৌসির ট্রিগার টানতেই নাঝার সারা শরীর কেঁপে ওঠে। ওর হাত থেকে নিজের অজান্তেই পিস্তলটা টাচ করে মাটিতে পড়ে যায়। নাঝার পিস্তল ফ্লোরে পড়তেই তৌসির বাঁ হাত বাড়িয়ে ছাড়াছির মতো হাতটা ওর কোমরটাকে গুড়িয়ে দেওয়ার উপক্রম করে খামচে ধরে। একটা পৈশাচিক টান দেয়, সাথে সাথে নাঝা শূন্যে ভেসে গিয়ে তৌসিরের পাথরের মতো শক্ত বুকের ওপর আছড়ে পড়ে। ওর ফুসফুস থেকে সবটুকু বাতাস সশব্দে বেরিয়ে যায়, কিন্তু ও দম নেওয়ার চেষ্টা করার আগেই তার চেয়েও ভয়াবহ কিছু ঘটে। ওর পেটের নরম ত্বকে ঠিক পাঁজর ঘেঁষে একটা অসম্ভব ঠান্ডা কঠিন গোলাকার বস্তুর মুখ চেপে বসে, আর তা হলো পিস্তলের নল। নলটা আরো গাঢ়ভাবে ঠেসে ধরে তৌসির দাঁত চেপে বলে, দিতাম দিতাম চাপ। এমন পরিস্থিতিতে পড়ে নাঝা নিঃশ্বাসটা গলার কাছে এসে দড়া পাকিয়ে যায়। ওর মনে হলো ও আর শ্বাস নিতে পারবে না। ওর সমস্ত রক্ত মনে হয় পা বেয়ে নিচে নামতে নামতে মেঝেতে মিশে যাচ্ছে। শরীরটা অবশ অসাড় হয়ে গেছে। এইমাত্র তৌসির শেষ করে দিবে ওকে। নাঝা আর ভয় পায় না, ভয়কে জয় করে চিৎকার করে বলে ওঠে, দিন, আমি মরে যাই, মরে যাই আমি, দিন। তৌসির ওর কোমর আরো চেপে ধরে ওর চোখে চোখ রেখে বলে, নাঝা, তুই আমার লগে কেন এমন খারাপ করলি? আমি খারাপ তুই জানিয়াই তো বিয়া বইছিলি, তারপর কেন গাদ্দারি করলি আমার লগে? তুই নোবেল প্রাপ্ত গাদ্দার জানিয়াও আমি তোরে বিশ্বাস করলাম, আর তুই এই প্রতিদান দিলি? এ মাগি, যখন নাটকই করলি তাহলে আমি যাওয়ার সময় কাঁদলি কেন? জানোস, তোর চোখের ওই মিথ্যা পানি আমি সত্য মনে করছি। আমি মনে করছি ওইটা তোর বাপ চাচার কাজ, তোর না। তুই শুধু ওকে প্রমাণ দিচ্ছস, কিন্তু যখন রুম আর ফোন চেক দেওয়া হয় তখনই তোর আসল সত্য জানতে পারি। নাঝা, তোর ওই চোখের মিথ্যা পানি আর অসহায় চাহনি আমাকে শেষ করে দিয়েছিল রে। জানোস, একটা জ্যান্ত মানুষের শরীর থাইকা চামড়া তুইলা নিলে যেমন অনুভূতি হয় তেমনই হয়েছিল আমার। আমি তোরে আপন ভাবলাম, আর তুই এভাবে আমার বিশ্বাস ভাঙলি। নাঝা তৌসিরের প্রতিটি কথাই ওর চোখে চোখ রেখে শুনে এবার কঠিনভাবে শোধায়, আপনার সঙ্গে সংসার করব? আপনার সাথে? আপনি আমার বাপ চাচার খুনি। আপনার জন্য আমার তিনটে চাচাতো ভাই বোন এতিম। আপনার জন্য আমার 25 বছর বয়সী চাচি বিধবা জীবন কাটাচ্ছেন, শুধুমাত্র আপনার জন্য। আপনার সাথে যা করেছি তাতে বিন্দুমাত্র ভুল নেই। আপনাকে তো কুপিয়ে মারা উচিত ছিল আমার, যেভাবে কুপিয়েছিলেন আমার আপন চাচা নূরকে। তৌসির দাঁতে দাঁত চেপে নাঝাকে ঝাঁকিয়ে তুলে বলে, তোর চাচাকে আমি মারি নাই, আব্বারে কোপ মারতে আইছিল, আমি শুধু ধাক্কা মারছি। ধাক্কা খাইয়া পইরা শ্বাসকষ্ট উঠছিল, তারপর তোর চাচারে মারের মাঝখান থাইকা তোর বাপ আর তোর ইকবাল চাচা নিয়ে যায়। পথে মইরা যাওয়ায় নিজেরাই লাশরে কুপাইতে যাতে আমারে ফাঁসাইতে পারে, কিন্তু কোর্টে প্রমাণ হয় নাই এটা। ফরেনসিক করে সত্যিটা প্রমাণ হওয়ায় তোর ওই লয়ার চালাক ফুপু নিজেদের ঘাড় থেকে দোষটা নামানোর লাইগা কেসটা বন্ধ করে দেয়। তুই জানোস না এগুলো? নাঝা তৌসিরের মুখ থেকে সত্যটা শুনে হতভম্ব হয়ে তৌসিরের মুখপানে চেয়ে থাকে। নাঝা নিজেও সত্যটা জানে, তারপর এইটা না জানার ভান করে বলেছে যাতে তৌসির আসল উদ্দেশ্য আঁচ করতে না পারে। নাঝা নিশ্চুপ হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রয়। তৌসির পিস্তলের নল দিয়ে গুঁতা মেরে জিজ্ঞেস করে, দেই, চালিয়ে দেই? নাঝা তৌসিরের প্রশ্নটি শুনে স্থির হয়ে যায়। বুকের ভেতর সহস্র ডুমরু বেজে ওঠে একসাথে। ঢোক গিলে একটি দীর্ঘ শ্বাস ছাড়ে। এই শ্বাস শুধু বাতাস নয়, জঠরের ভেতর জমে থাকা জমাট বাঁধা আতঙ্কের হিমশীতল বাষ্প। মৃত্যুর খুব ভয় নাঝার, মারাত্মক ভয়। এত ভয় যে শিরায় শিরায় রক্ত চলাচল স্তব্ধ হয়ে যেতে চাইছে। ভেতরে সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। যতবার সে জোর করে মুখ থেকে উচ্চারণ করেছে মেরে দিন, ততবার তার মন প্রাণ সেই কথার বিরুদ্ধে বিদ্রোহ করে উঠেছে। মন চায় আরেকটু, শুধু আরেকটু থেকে যেতেই পৃথিবীর মায়ায়। এই অপরূপ পৃথিবীতে আরো একবার রং দেখতে চায় সে, নিজের হাতে সেই রঙে নিজেকে সাজাতে চায়। জানে তো এই খেলা ফুরলে আর তো ফেরা হবে না, আর তো জন্ম হবে না।
জন্ম যে একটিবারই হয়। অসহায়ত্বে নাঝার সমস্ত শরীর এলিয়ে আসে। এই মুহূর্তে তার চোখ দুটি জীবনে শেষ আশ্রয়টুকু খুঁজছে। শিশুর মতো মরণাপন্ন দৃষ্টিতে তৌসিরের চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বড্ড অসহায় ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমাকে আমাকে বাঁচিয়ে রাখা যায় না? এখানে প্রশ্ন ছিল না কোনো অভিযোগ, শুধু ছিল এক আরতি, এক আকুল মিনতি, মৃত্যুর হিমশীতল দরজায় দাঁড়িয়ে জীবনের শেষ উষ্ণতার জন্য এক করুণ কাকুতি। এই আকুতি শুনে তৌসির উত্তরে কঠিন গলায় বলে, না যায় না, তোর মতো ডাকাইতকে বাঁচানো সম্ভব না। মাফ করে দিন আমাকে তৌসির, আমার বাঁচার খুব ইচ্ছে, এই পৃথিবীর একটুখানি সুখ অনুভব করার খুব আক্ষেপ, দিবেন প্রাণটা ভিক্ষে? তৌসির তো জীবনেও নাঝাকে মারবে না, শুধুমাত্র ভয় দেখানোর জন্য এমন করছে। তাই রুক্ষ গলায় বলে ওঠে, তোর মতো নোবেলপ্রাপ্ত গাদ্দার মেরে বাঁচাইয়া রাখা আর নিজের জীবনের গার্দনায় আজরাইল হইয়া ঘোরা একই কথা। নাঝা কাঠোর দৃষ্টিতে তৌসিরের চোখে চোখ চেয়ে অনুনয়ময় গলায় বলে, আমাকে সত্যিই মেরে ফেলবেন? তৌসির পিস্তলের নলটা আরো শক্ত করে ধরে বলে, তুই তো মির্জাফরের প্রো ভার্সন, তাই তোরে শুধুমাত্র মারবো না, মাইরা তোরে মির্জাফরের কবরের পাশে কবর দিয়ে আসমো। নাঝা কিছু খুঁজে পায় না, আকুতি করেও লাভ হবে না। তৌসির নির্দয়, সে জানে। নাঝা হঠাৎ দুই হাতে তৌসিরের ধরা পিস্তলটা চেপে ধরে বলে, গুলি ছুঁড়ুন, ছুঁড়ুন বলছি। নাঝার হাত থেকে তৌসির পিস্তল সরাতে চায়, ট্রিগার টানা, চাপ লাগলেই গুলি চলে যাবে। তৌসির ওর হাত সরানোর চেষ্টা করে ধমকে বিষাক্ত গলায় বলে ওঠে, এই ছিনাল, ছাড়, ট্রিগার টানা, চাপ লাগবো। নাঝার শক্তি দিয়ে পিস্তল ধরে চিৎকার করে ওঠে, মারবেন তো মেরে দিন, মারুন বলছি। তৌসির ওর হাত থেকে ছাড়াতে চায়, কিন্তু নাঝা ছাড়ে না। ধস্তাধস্তির এক পর্যায়ে টাস করে বেজে ওঠে একটা শব্দ, দুজনের হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে যায়। তৌসিরের শ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা অবশ হয়ে আসে। নাঝা আর ধরে রাখতে পারে না, অবশ হাত পা দিয়ে কি আর কোনো কিছু ধরে রাখা সম্ভব? চামড়ার নিচে স্নায়ুগুলো স্তব্ধ হয়ে যায় তৌসিরের, সারা শরীর হিমশীতল হয়ে আসে। নাঝার পেটে ডান দিকে বুলেট গেঁথে গেছে, ও নিজেই নিজেকে গুলি মেরে দিয়েছে। নাঝা দাঁড়িয়ে থাকতে পারে না, টলতে শুরু করে। পেটের ডান পাশে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ বিস্ফোরিত হয়ে গেছে। সে তো মেয়েটি কিছুই বুঝে উঠতে পারে না। এক মুহূর্ত আগেও পৃথিবীটা ছিল চলমান, আর এখন সবকিছু থমকে গেছে। বাতাসের শব্দ, এমনকি নিজের নিঃশ্বাসও মনে হচ্ছে দূরে কোথাও আটকে গেছে। গুলির দাহ শরীরের ভেতর ছড়িয়ে পড়ছে আগুনের মতো। প্রতিটি স্নায়ুতে ব্যথার অশ্রু গড়িয়ে নামছে। ও চায় চিৎকার করতে, কিন্তু গলাটা যে শুকিয়ে গেছে, ঠোঁট শুধু নিঃশব্দে কেঁপে যাচ্ছে। নাঝা টলতে থাকে, আর তখনই ওর চোখে পড়ে নিজের পেটের ডান পাশে গাঢ় লাল রক্তের ভেজা দাগে। সাদা ড্রেসের একাংশ রক্তে ভিজতে শুরু করেছে। রক্তটা প্রথমে ধীরে ধীরে গড়িয়ে নামে, তারপর হঠাৎ ফিচফিচ শব্দে ফেটে বেরোতে লাগে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে তার। মেয়েটি দুই হাতে পেট চেপে ধরে তৌসিরের বুক থেকে সরে যায়। সরে যেতেই ফ্লোরে ওর রক্তাক্ত শরীরটা লুটিয়ে যায়। তৌসিরের ধরে রাখার শক্তি আর নেই যে। নাঝা মাটিতে পড়তেই তৌসির ওকে অনেক কষ্টের শক্তি জাগিয়ে এক হাতে ওর হাত টেনে ধরে অন্য হাতে ওর পেটে রক্তের ফোয়ারা যেখানে ছুটেছে সেখানটা চেপে ওর মাথার পাশে হন্তদন্ত হয়ে বলে, ও ছিনাল রে, তুই কি করলি এটা? নাঝা, তুই এত সহজে মরতে পারস না। এই মন্দ লোকের ঘর তোরে করতে হইব। নাঝা, আমার লগে গাদ্দারি কইরা এমনে মরতে পারস না তুই, কেন গুলি করছস? তৌসিরের এই আহাজারি শুনে নাঝা খিলখিলিয়ে হেসে ওঠে। পেট থেকে হাত সরিয়ে রক্তাক্ত হাতে তৌসিরের গাল ছুঁয়ে দিয়ে বলে, জানি মরতে আমায় হবে মেয়র সাহেব, যদি মরে চাই তাইলে এই গাদ্দারের লাশটা আগুনে না পুড়াইয়া কবর দিয়েন। তৌসির এই কথাটা শুনে চিৎকার করে ওঠে, নাঝা, তোরে কে কইছে আমি তোরে মারমু? তুই আমার বউ, তোরে কেমনে মারমু আমি? আমার সাথে করা তোর সব দোষ মাপ। তালুকদারের মাইয়া, আমার নিয়তি আমার বেলা বরাবরই নিষ্ঠুর রে। তুইও এমন নিষ্ঠুর হবি? তুইও আমার লগে গাদ্দারি করিস, সারা জীবন করিস। তুই গাদ্দারি কইরা আমারে শুধু জেলে জ্ঞান কবরেও পাঠাইয়া দিস। আমি কোনো অভিযোগ করবো না, সত্যিই বলতাছি, কোনো অভিযোগ করবো না। চোখ খোল কৈতরি, চোখ খোল, চোখ বন্ধ করিস না। এই বলেই তৌসির নাঝাকে কোলে তুলে নিতে থাকে। নাঝা গলা দিয়ে কথা বের করতে পারছে না। অনেক কষ্টে বাঁ হাত দিয়ে তৌসিরের গলা ছড়িয়ে ধরে
রক্তাক্ত হাতটা তৌসিরের গালে আবারও হাত রেখে মুচকি হেসে বলে, তৌসির সাহেব, যদি ফিরতে পারি তাহলে আবারও বিশ্বাসঘাতকতার খেলা খেলবো আপনার সাথে। ওই খেলায় কিন্তু আমাকে রানী বানাতে হবে। তৌসির আর কিছু শোনে না, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। এই মেয়ে কিভাবে বুঝবে ওর যন্ত্রণার কথা? ও যে অনুভূতিহীন। তৌসিরের যে ভারী ব্যথা লাগছে বুকে, প্রাণটাকেও বোধ হয় টেনে হিচড়ে বের করে নিয়েছে। এই মুহূর্তে নাঝার পেট থেকে টলটলিয়ে রক্ত বের হচ্ছে। সাদা কামিজের ডান অংশ লাল রূপ নিয়েছে। তৌসিরের সাদা পাঞ্জাবিতে লাল দাগ লেগে আছে। তৌসির ঘর থেকে বেরোতে বেরোতে ওকে শাঁসিয়ে বলে দেয়, তালুকদারের মাইয়া, এইভাবে মৃত্যুর অজুহাতে পালিয়ে গেলে হবে না। এই মন্দ লোকের নিন্দার সংসার তোমায় করতেই হবে। তৌসিরের চাপা কণ্ঠস্বর শুনে নাঝার কর্ণকুহরে প্রবেশ করে ঠিকই, কিন্তু সেই শব্দগুলিকে মস্তিষ্কে প্রক্রিয়াকরণ করার মতো সামান্য শক্তিও অবশিষ্ট নেই তার। সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ায় নাঝা ধীরে ধীরে মাথাটা তৌসিরের অভিষ্টের উষ্ণ বুকে এলিয়ে দেয়। সহসা পৃথিবীর আলো নিভে যায়, তার ক্লান্ত ভারী পাপড়িগুলো নেমে আসে। সে আপ্রাণ চেষ্টা করলো চোখ খোলা রাখতে, কিন্তু সেই চেষ্টা এখন নিষ্ফল বিদ্রোহ মাত্র। নিজেকে গুলি করার কোনো ইচ্ছেই ছিল না তার, তবে নিয়তির কি নির্মম পরিহাস। সে নিজের বোকামির কাছেই বুঝি আজ পরাস্ত হয়ে গেল। ও দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল তৌসির তাকে এক মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখবে না। সেই ভয়েই নাঝা তৌসিরকে আঘাত করতে চেয়েছিল, কিন্তু যখন দেখলো পিস্তল ঘুরিয়ে তৌসিরকে গুলি করে হত্যা করা অসম্ভব, তখন মৃত্যু ভয় তাড়িত হয়েই আত্মরক্ষার শেষ চেষ্টা হিসেবে সে নিজের দিকেই বন্দুকের নল ঘুরিয়ে চালিয়ে দেয়। কারণ ওর একমাত্র ধারণা ছিল তৌসির তাকে মারবেই, নিশ্চিতভাবে মারবে। কিন্তু এখন এই শেষ সময়ে নাঝা গভীরতম সত্যটি প্রথমবার অনুধাবন করতে পারল। তৌসির তাকে মারত না, কখনোই মারত না, কখনোই সে এতটা নিষ্ঠুর হতে পারত না। তৌসিরের বুকের ওপর মাথা রেখে সে শুনতে পায় একটা ভয়াল ধ্বনি। তৌসিরের ভেতরের হৃৎপিণ্ডটা তীব্র বেগে টাস টাস শব্দে আছড়ে পড়ছে। সেই শব্দ নাঝার কানে এক ত্রাস সৃষ্টি করছে। তৌসিরের শরীর কাঁপছে, আর তার হৃদয় স্পন্দন বুঝিয়ে দিচ্ছে সে কতটা আতঙ্কিত আর বিপর্যস্ত। নাঝার নাকটা তৌসির শার্টের বোতামের ফাঁকে তার বুকের উষ্ণ ত্বকে চেপে ধরে। মুহূর্তেই এক তীব্র পরিচিত ঘ্রাণ নাঝার মস্তিষ্কের গভীরে আঘাত করে। এই ঘ্রাণ নাঝার কাছে পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের থেকে দামি। পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধিগুলোও এই পুরুষালী স্বাভাবিক ঘ্রাণের কাছে তুচ্ছ, যা তৌসিরের শরীর থেকে নিঃসৃত হয়, যা সে কোনো প্রসাধনী না মেখেও বহন করে। মুহূর্তের জন্য সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে নাঝা শেষবারের মতো যতটুকু সম্ভব বুক ভরে শ্বাস টানে। এই প্রিয়তম ঘ্রাণটা সে তার অস্তিত্বে ধারণ করে নেয়।